আমরা সবাই জনগণের দোহাই দিয়ে কথা বলি। রাজনীতি করি জনগণের নামে। সব কিছু চাপিয়ে দিই জনগণের নামে। কোন সে জনগণ? এরা কারা? কোন সেই আমজনতা? অথচ আমরা যখন ক্ষমতায় আরোহণ করি, ক্ষমতায় যাই, সেই সাধারণ মানুষের কথা কি মনে রাখি? আরে ভাই, রাজনীতি করেন কত পার্সেন্ট লোক? সরাসরি আপনার কর্মী, নেতা কত পার্সেন্ট লোক? মোট জনসংখ্যার কতজন সক্রিয় রাজনীতি করেন? তাও তো এক দলের এক ধরনের জনসমর্থন, এক সংখ্যা। এই কথাগুলো কেন বলছি? অনেক কষ্টে, খুব মানসিক কষ্ট থেকে। খুব দেখতে পাচ্ছি যে জনগণের কথা বলে আমরা সব স্বাদ গ্রহণ করছি। আর ক্রমাগতভাবেই সেই জনগণকে ক্ষমতাহীন করে ফেলছি। জনগণের দোহাই দিয়ে কিন্তু ওই রাজনীতি করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার, যাকে আমরা ফ্যাসিস্ট বলি। ফ্যাসিস্ট নামটি উচ্চারণ করলে, শব্দটি উচ্চারণ করলে এখন আর আওয়ামী লীগ বলা লাগে না, হাসিনা বলা লাগে না। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য ফ্যাসিস্ট শব্দটি এখন সমার্থক, সমার্থক শব্দ। কোথায় দেখেন, কোথায় নিয়ে গেছে আওয়ামী লীগের মতো একটি একটি এত বছরের দল। অথচ এই আওয়ামী লীগের করুণ পরিণতি দেখে ওই আওয়ামী লীগও শেখে না, আর যারা বাইরে আছে তারাও শেখে না। যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ। এখানে কেন বললাম সংস্কার সংস্কার নিয়ে যে একটা মানুষ, সংস্কার শুনতে শুনতে অনেকে ত্যক্ত বিরক্ত। আমি, আমার মনে পড়ে যে আজ থেকে মনে হয় ৩-৪ মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম। এই সংস্কার কি হাতিগুড়া কিছু? অনেক কিছু সংস্কার করা লাগে? না রে ভাই। প্রথম সংস্কার হলো আমার ভোটটা আমি দিব। যাকে দিব সে কি সত্যি তার বাক্সে এটা পড়বে? সেই ব্যালট কি গণনা হবে? মানে এক কথায় আমি যাকে নেতা নির্বাচন করতে চাই সেই ভোটটা ঠিকঠাক শেষ পর্যন্ত গণনা হবে কিনা সেই গ্যারান্টি চাই। আমি যাকে ভোট দিতে চাই তাকে যেন নির্বিঘ্নে ভোটটা দিতে পারি, এবং আমি যাকে ভোট দিতে চাই এবং আমি যেই ধরনের প্রার্থী প্রত্যাশা করি সেই ধরনের প্রার্থী যেন দাঁড় করানো হয়, সেই ধরনের প্রার্থীকে যেন নমিনেশন দেওয়া হয়। হয় কি? হয় না তো। দেন না তো আপনারা। মুখে বলেন অনেক কিছু। আহ, অনেক কষ্ট থেকে, দুঃখ থেকে কথাগুলো বলছি। আমার ধারণা যারা শুনছেন তারাও আমার সাথে একমত হবেন। রাজনীতি করলেও একমত হবেন আমি জানি। হয়তো মুখ ফুটে বিরুদ্ধে বলবেন, কিন্তু মনে মনে কিন্তু একমত হবেন। বলবেন আসলে কথাগুলো তো সঠিক। দেখেন, আজকের ভিডিওটার আমার মূল কথাটা হলো হাসিনা যে স্বৈরাচার হলো, হাসিনা যে এত ক্ষমতার অপব্যবহার করতে পারলো, আমরা কি সেই পথ বন্ধ করতে পারছি? আমি তো মনে করি যে সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত একেবারে প্রথমেই হাসিনা যেই কারণে বেপরোয়া হয়ে উঠেছিলেন, হাসিনা যেই কারণে জনগণের উপরে একচ্ছত্র ছড়ি ঘোরাতে পেরেছিলেন, সেই ছড়ি কেড়ে নিতে হবে। ভবিষ্যতে যাতে ওই চেয়ারে বসে, ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আর কেউ জনগণের উপরে এইরকম স্বৈরাচারী আস্ফালন দেখাতে না পারে। যা ইচ্ছা তাই, তার মুখের ইচ্ছাই যেন সবকিছু। শুধু কি জনগণ এতটা স্বৈরাচারী হয়েছিল, শেখ হাসিনা এতটা স্বৈরাচারী হয়েছিল, তার মন্ত্রী এমপি গুলো ছিল তেলাপোকার মতো কর্মচারী। কর্মচারী আমরা জানি তো, আমরা সাংবাদিক হিসেবে জানি, যেহেতু একেবারেই
প্রশাসনের শীর্ষ পর্যায়ে আমরা সাংবাদিকতা করেছি বহুদিন, জানি মন্ত্রীরা কথা বলতে পারতো না। মন্ত্রীদের অবস্থা ওই 96 থেকে যে আওয়ামী লীগ ছিল 5 বছর ক্ষমতায়, ওই সময় কিছুটা মন্ত্রী এমপিদের একটা গার্ডস ছিল কিছুটা, এরপরের থেকে আর পারে নাই। ওই 2008 থেকে সব কেরানি মন্ত্রীরা চাকর বাকরের মতো শেখ হাসিনার কাছে। ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে আমি জানি তো, মন্ত্রীরা যে বসে থাকতো দেখা করার জন্য, ওই মুখ্য সচিব, প্রধানমন্ত্রী সচিব, এরা এলাও করলে দেখা করতে পারতেন, ওরা অ্যাপয়েন্টমেন্ট করে দিত। অসহায় হয়ে গিয়েছিলেন অনেক মন্ত্রী, কষ্টে দেখাও করতেন না, কোনো মতে ওই চেয়ারটা পতাকাটা বাঁচায় চলতেন। দেখছেন যে কি দরকার, নেত্রী যা বললে খুশি হয় তাই করি, যাদেরকে যা দিতে বলে তাই দিয়ে দিই, আমার চেয়ার থাকুক, পতাকা থাকুক, আসি তো অন্তত, পুলিশে হুইসেল দিচ্ছে, মন্ত্রী তো আসি। হালুয়া রোড হিসাব বাদ দিলাম, যে কারণে আওয়ামী লীগে সত্যিকার অর্থে যারা ভালোভাবে রাজনীতি করতে চেয়েছিলেন, ভালো মানুষ, ভালো পলিটিশিয়ান, তারাও সাস্টেন করতে পারেননি। আমি নিজে কানে শুনেছি, ডক্টর গহর রিজভী আমাকে সরাসরি বলেছেন, বাইরে এর সত্য কথা বলা যায় না। আমি নেত্রীকে সত্য কথা বলেছিলাম বিদে আমারে বলে যে তোমার ওই আপনাকে ওই আমার উপদেশ দেওয়া লাগবে না পররাষ্ট্র বিষয়ে, আপনি লন্ডনে যান, ওইখানে যে বঙ্গবন্ধু নিয়ে গবেষণা করেন। বেঁচে আছেন তো এখনো, জানি না আমার এই ভিডিও উনি দেখবেন কিনা, দেখলে ওনার স্বীকার করতেই হবে, দেখলে ওনাকে স্বীকার করতেই হবে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনার দপ্তরে বসে উনি আমাকে বলেছিলেন, অনেক সত্য কথা বলেছিলেন। আফসোস হয় ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, যাদের সময় আছে শুনতে পারেন। আমি আপনাদের কথাই বলছি, মনের কথাই বলছি। আমার এই ভিডিও বানানো কিংবা আমার এই বক্তব্যে এই জাতি চেঞ্জ হবে না, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। তো কেন বানাচ্ছি, আমিও একটু বলে নিজেকে এক ধরনের স্বস্তি প্রকাশ করি, আর কেউ কেউ হয়তো শুনে হয়তো এক ধরনের স্বস্তি প্রকাশ করে যে কথাগুলো তো হয়তো সত্য। দেখেন এই যে বললাম সংস্কার নিয়ে কি নাটক হচ্ছে দেখছেন তো, ইঁদুর বিড়াল খেলা হচ্ছে। আরে বেসিক সংস্কার তো করছেন না, প্রধানমন্ত্রী মেয়াদ 70 অনুচ্ছেদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য, একই ব্যক্তি দলের প্রধানমন্ত্রী, সংসদ নেত্রী, হ্যাঁ, দলের সভানেত্রী বা সভাপতি। কেউ রাগ করেন না, গুসা হয় না, এই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। এক নেতা, তার সন্তান এই রাজতন্ত্র থেকে বেরিয়ে আসতে, এই রাজতন্ত্রের মোড়কে যে গণতন্ত্র, এখান থেকে বেরিয়ে আসতে হবে। 24 গণ অভ্যুত্থানে এত রক্ত দিল, এত মানুষ প্রাণ দিয়ে দিল, এত তরুণরা মারা গেল, ভাই আপনাদের কি একটু দিলে মায়া দেওয়া নাই? বুঝছি তো আপনারা আপোষ করতেছেন। আবার আজকে একজন সাবেক মন্ত্রীকে বলতে শুনলাম, আমার শ্রদ্ধেয়, উনি বললেন আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। আওয়ামী লীগের গত 17 বছরে আমাদের মতো নির্যাতিত কে হয়েছে? বুঝলাম চান না, তো এত লোক পালা গেল কিভাবে? 5ই আগস্টের পরে আওয়ামী লীগের এত কুখ্যাত নেতা কর্মীরা কিভাবে দেশ থেকে পালাই গেল? আপনারা জানেন না? প্রশাসনের মধ্যে না হয় আওয়ামী লীগের ভূত ছিল, আপনারা কোথায় ছিলেন? আমাদের কাছে তথ্য আছে, আপনাদের সহায়তা অনেকে পালিয়ে গিয়েছে, আপনাদের কাছে অনেকে আশ্রয় নিয়েছিল টাকার বিনিময়ে। এইসব সত্য একদিন আসবে। তো যে কথাটি বলতে চাচ্ছি, সংস্কার বেশি আমাদের লাগবে না, যেগুলো লাগবে ওইগুলো করেন। এত সংস্কার দরকার নাই, ওই একটা সংস্কার আগে করে দেন যে আমি স্বৈরাচার হব না, আমি হাসিনার মতো বা আমরা হাসিনার মতো স্বৈরাচার আর হব না।
এই স্বৈরাচারীর পথটা বন্ধ করে দেন, যাতে বাংলাদেশে কেউ ভবিষ্যতে জনগণের ভোট নিয়ে প্রতারণা করতে না পারে। আরে ভাই, কথা বললেই তো আপনারা রাগ করেন যে আপনাদের বিরুদ্ধে কেন বলি। এই যে এখন গত ৮-৯ মাসে বাংলাদেশে যত দখল বাণিজ্য, চাঁদাবাজি, মাস্তানি হচ্ছে, এরা কারা করছে? কারা কারা করতে পারে ভাই? কাদের ক্ষমতা আছে? এর বন্ধ হলো না কেন? বুঝলাম যে আপনারা অনেককে বহিষ্কার করছে, পুলিশ ধরে না। যারা চাঁদাবাজি করে পুলিশ তাদের ধরে না। কারণ এই পুলিশই এখন থেকে মনে করা শুরু করছে ভোট হলেই তো তাহারা ক্ষমতা আসিবে, আর তাহারা ক্ষমতা আসিলে তো আমাদের সাইজ করিবে, অতএব আমরা বরং তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাই। ভাই ওয়েলকাম, চাঁদাবাজি করেন, ঠান্ডা মাথায় করেন, আপনারা ক্ষমতা আসলে আমাকে দেখে রেখেন। ওই যে কালকে যশোরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে তেলের আর শেষ নাই, তেল দিতেই আছে, আগাম তেল। ভাইরে, তাহলে পরিবর্তনটা কি হলো? কি পরিবর্তনটা হলো? এই যে আপনারা দাবি করেন আপনাদের 462 জন লোক মারা গেছে আপনাদের দলের বিএনপির, মানলাম। তো ওই 462 জন লোক যে রক্ত দিল, সে রক্তের মূল্য কত? বিএনপি ছাত্র দল, যুব দলের, বিএনপি ঘরানার 462 জন 24 গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে তারা জীবন দিয়েছে। কি জন্য? কাদের জন্য? এই বাংলাদেশের জন্য? এমন চেহারা দেখার জন্য? ক্ষমতার ভাগাভাগি করার জন্য? আমরা আর মামুরা ভাগ করে নেব এই বাংলাদেশ দেখার জন্য? আবার সেই দলবাজি, আবার সেই মাস্তানি, আবার চাঁদাবাজি, আবার সেই অহংকার। এখনই তো আপনাদের অনেকের অহংকারে আপনাদের ঘাড় ঘোরে না, জানি তো। আজকেও রাতে একজন আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবারের পরিচয় দিয়ে উনি এখনই ছড়ি ঘোরাচ্ছেন, ওনার ভয়েস টোন চেঞ্জ হয়ে গেছে, না জানি দল ক্ষমতা আসলে কি করবে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো, আপনার কথাবার্তা, আপনার বক্তব্য ভালো লাগে, আমি আগেও বলেছি, আপনারে খুশি করানোর জন্য না। আমি বিএম জাহাঙ্গীর যা আছি তাই থাকবো, ওই আওয়ামী লীগের আমলেও ছিলাম বিরোধী দলে, ওই আপনারা ক্ষমতা আসলে থাকবো বিরোধী দলে। কারণ জেনিউন সাংবাদিকতা করতে গেলে, পেশাদার সাংবাদিকতা করতে গেলে, দেখেছি তো, ও আপনারা ক্ষমতা আসার 3 মাসের মধ্যেই আপনাদের প্রতিপক্ষে পরিণত হয়ে যাব। সত্য কথা বলবো, সত্য কথা লিখতে চাইবো, ওই আপনাদের মধ্যে অনেকে বলবে যে ও একটা ফ্যাসিস্ট, প্রতিপক্ষ, হয় তুমি আমার সঙ্গে, না হয় তুমি আমার শত্রু। কিন্তু বলবো, এগুলো মনের দুঃখে বলছি, আমরা চাই, সত্যি মন থেকে চাই, 17 বছরে আওয়ামী লীগের 15.5 বছরে আপনারা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের বহু পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, খুন গুম হয়েছে, তাদের দিকে তাকান, ভালো হয়ে যান, দেশটাকে ভালো করেন। আর আপনারা ওই আওয়ামী লীগের মতো স্বৈরাচার হওয়ার পথ খোলা রাখেন না। সাংবাদিক হিসেবে আমার মতো অনেকেরও ত্যাগ আছে। আওয়ামী লীগের এই 15 বছরে আমরাও কিন্তু ভালো ছিলাম না, সব ওই ট্যাগ দিয়ে দিয়েছে যে এন্টি আওয়ামী লীগ, জামাত শিবির বানাই দিয়েছে, গোয়েন্দা সংস্থা দিনের পর দিন হয়রানি করছে, এগুলো ডকুমেন্টারি ইতিহাস। অফিসে তালিকা পাঠিয়েছে, এরা বিএনপি জামাতপন্থী, এদেরকে স্যাক করে দেওয়া হোক, ওই উত্তরপাড়ার থেকে লোক পাঠিয়ে, ডকুমেন্টারি। শুধু কি ত্যাগ আপনারা করছেন? আমরা দল বা সাংবাদিক না, কিন্তু পেশাদারিত্ব সাংবাদিকতা করতে যে আমরাও কিন্তু হয়রানির শিকার হয়েছি। এর মানে এই না যে আপনারা ক্ষমতা আসলে আপনাদের কাছ থেকে সুবিধা চাই, হালুয়া রুটি ভাত চাই না। কিন্তু একটা জিনিস চাই, আগে যা হয়েছে অন্যায় দুর্নীতি, এটা করা যাবে না, এখানে বেরিয়ে আসেন। আর সংস্কার হাতিঘোড়া কিছুই না, ওই যেগুলোর দরকার এগুলো দিয়ে দেন সংস্কার। ভালো প্রার্থী নির্বাচন করেন, ভালো প্রার্থী নির্বাচন করার প্রতিশ্রুতি দেন। আগামী নির্বাচনে আপনারা 300 আসনে কাদের প্রার্থী বানাবেন
আমরা একটু আগাম শুনতে চাই, তাদের নাম ধাম শুনতে চাই। একটু বলেন না ভাই, কাদের প্রার্থী বানাবেন, তাদের ক্যারেক্টার কি হবে, কোন কোন ক্রাইটেরিয়া হবে, একটু বলেন। আপনার দলে বড় মাস্তান, বড় ফান্ডিং যে করবে তাকে বানাবেন না, এরম প্রার্থী আমরা চাই না। ভোট অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কেন্দ্রে ভোট গণনা হবে, ওইখান থেকে ঘোষণা হবে, ফল পাল্টে যাবে না, সূক্ষ্ম কারচুপি হবে না, ভোটের মাঠে মারামারি হবে না, ব্যালট বাক্স নিয়ে দৌড়াদৌড়ি হবে না। এই গ্যারান্টিটা দেন। ওই এসি, ওই ওসি, ওই ডিসি, ওই এসপি তারা দলবাজি করবে না, কোন রকম দলীয় পরিচয় দিবে না যে ভাই আমি তোমার লোক আর আমি ওর লোক না, বলবে দেশের লোক, আমি জনগণের লোক, আমি জনগণের চাকর। চাকর বললে তো মাইন্ড করে, আমরা সবাই চাকর, জনগণের সেবক। আর ক্ষমতা হ্রাস করেন, জবাব দিতে কেমনে হবে, যেন এক নেতামুখী না হয়, একক ক্ষমতা না থাকে, ফুল ক্যাবিনেটের ক্ষমতা থাকে, আপনার দলের মন্ত্রীও যেন আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, আপনার অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারে। আর জনগণের কাছে কিভাবে যাবেন, জনগণের সার্ভিস কিভাবে বাড়াবেন, যেন আপনার দলের নেতা কর্মীরা তাদের রাজনীতি পেশা না হয়ে যায়, যে কি করে আমি অমুক দলের অমুক নেতা, আমার ঠিকাদারি লাইসেন্স লাগবে, আমি অমুক কাজ করব, মানে দল ক্ষমতা সব পেয়ে যাব, কমিটি বাণিজ্য করব, আল্লাহর রাস্তে নমিনেশন বাণিজ্য, কমিটি বাণিজ্য, বদলি বাণিজ্য, দখল বাণিজ্য সব থেকে, এখান থেকে মুক্ত কিভাবে হবেন, এগুলো আল্লাহর রাস্তে ভোটে যাওয়ার আগে দেখান, আমরা একটা রিহার্সাল দেখতে চাই। আর এই 24-এ গণ অভ্যুত্থানের শক্তি যে একক শক্তি, যারা যারা দাবি করেন, যারা 24-এ গণ অভ্যুত্থানের রাজপথে ছিলেন, সম্মিলিতভাবে যাদের শক্তি সমর্থনে এই গণ অভ্যুত্থান হয়েছে, তারা আল্লাহর রাস্তে এ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এখন সবাই যার যা মতো ক্ষমতা আসতে চান, আর আপনারা সব শক্তিগুলো ভেঙে যাবে, খান খান হয়ে যাচ্ছে। এটা যত করবেন তত আপনারা ভাঙবেন, দুর্বল হবেন, এবং সংঘাত সহিংসতা অনিবার্য, অনিবার্য। বরঞ্চ আমি বলি জড়ো হন, জোটবদ্ধ হন, যেভাবে স্বৈরাচারকে হটিয়েছেন, যেভাবে ফ্যাসিস্টকে হটিয়েছেন, সেইভাবে এক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেন, দলীয় স্বার্থকে প্রাধান্য দেন না, গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দেন না। আল্লাহর রাস্তে বাংলাদেশে একটা ভালো রাজনীতি ইতিহাস রচনা করে যান। কয়দিন বাঁচবেন? আপনাদের পরের প্রজন্ম, তারপরে প্রজন্ম, তারা কেউ কোন বাংলাদেশ দেখবে? আমরা যদি সত্যিকার অর্থেই দলের মধ্যে, দেশের মধ্যে এটি গণতান্ত্রিক শক্তিশালী হতে পারি, গণতন্ত্রের নতুন যাত্রায় যেতে পারি, তাহলে যারা যে সমস্ত বিদেশি শক্তি, যারা আমাদের গোলাম বানিয়ে রাখতে চায়, তাবেদার বানিয়ে রাখতে চায়, তারা সাহস পাবে না। আমরা আশ্রয় প্রশ্রয় দিই বিধায় তারা সাহস পায়। আমরা ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কাছে গোপনে ধর্ণা দিই, আপোষ করি, এবং তারা সাহস পায়, তারা আমাদের নিয়ন্ত্রণ করে, জনগণের সাথে আপোষ করেন। শেষ করছি ওইটাই বলে, আর জনগণের কথা বলে ধোঁকা দিবেন না, জনগণের নামে সব চালাই দিয়েন না। সত্যিকার অর্থে জনগণকে ক্ষমতা বান করতে, আপনার জনগণকে ক্ষমতাহীন করে ফেলছেন। আমরা আবার দেখতে পাচ্ছি, আমরা ঠিক সেই আগের বাংলাদেশের দিকে যাচ্ছি। ওই আওয়ামী লীগের সাজানো মাঠে আপনারা খেলতে চান, তাহলে জিতাটা সহজ হবে। আমরা ওই আওয়ামী লীগের সাজানো মাঠ আর দেখতে চাই না, কারোরই সাজানো মাঠ দেখতে চাই না, আমরা চাই জনগণের সাজানো মাঠ দেখতে চাই। জনশক্তি, গণশক্তি, এটা দেখতে চাই, যাকে প্রত্যেকটা শাসক ভয় করবে, যে আমাকে যে কোনো মুহূর্তে আমি অন্যায় করলে, আমি জুলুম করলে আমাকে সরাই দিবে। আসেন, রাগ করেন না, দেশটাকে ভালোবাসেন, আমরা জোটবদ্ধ হই, দেশের স্বার্থে এক হই, আর যেই সব সংস্কার দরকার মা মাটি মানুষের জন্য, দেশের জন্য, সেই সংস্কারগুলো করে ফেলি। করতে লাগে 1 মাস। ইচ্ছা শক্তি, আর কিছুই না, কিচ্ছু না, ইচ্ছা শক্তি। ওই ডক্টর ইউনূসকে দোষ দিয়ে লাভ নেই, কোনো লাভ নাই।
ওই এনসিপি দেখেন না দল করছে, এখন কি অবস্থা। জবাবদিহিতার বাইরে কেউ থাকবেন না। নতুন এক বাংলাদেশ তৈরি হয়েছে, কারোর চোখ ফাঁকি দিতে পারবেন না। কে কোথার থেকে হাত ময়লা করেছেন সব কিন্তু বেরিয়ে আসবে, হিসাব কিন্তু দিতে হবে। ফোঁটা ফোঁটা রক্তের হিসাব, ফোঁটা ফোঁটা রক্তের হিসাব মানুষ কিন্তু নিয়ে ছাড়বে। আপনাদের জীবনযাত্রা, তৈলাক্ত চেহারা, আপনাদের এত টাকা কোথার থেকে আসে, এটার জবাব আপনাকে দিতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মানুষ কিন্তু আপনাদের ছাড়বে না আপনাদের, সবাইকে বলছি। অতএব রাগারাগি, ক্ষমতা দেখানো এগুলো রাখেন। আমরা তো অনেকে বলে যে সরকারি দল, এনসিপি হলো সরকারি দল। আরেকটা কথা বলে ভিডিওটা শেষ করব, ২০ মিনিট হয়ে গেছে। এখন আরেকটা প্র্যাকটিস শুরু হয়েছে যে ক্ষমতা, একটা প্রকাশ্য ক্ষমতা আর একটা অপ্রকাশ্য ক্ষমতা। ক্ষমতায় না যেও কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার মধ্যে তারা ঘোরাফেরা করছে। দেখেন এখন কিভাবে কার কত সমস্ত জিনিস বেরিয়ে আসতেছে, নোংরা জিনিস। ডিজিটাল যুগ, কোনো গোপন থাকে না, গোপন থাকে না ভাই। যে যা করতেছে সব বেরিয়ে আসবে। অতএব সময় সমাগত, সময় হাতে বেশি নেই। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বার্থে, না হলে বিপদ কিন্তু আছে। ভাববেন না বিপদ নাই। যত দুর্বল হবেন, যত ক্ষমতালোভী হবেন, একা ভাগ বটরা করতে চাইবেন, তত মরবেন। আসেন সবাই মিলে ঐক্যবদ্ধ হই, সকল ভালো শক্তিকে এক জায়গায় নিয়ে আসি। এদেশ আমার, আপনার, আমাদের সবার। আসেন একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাই, এমন একটি সনদ রেখে যাই এই বাংলাদেশকে যেন আর কেউ টলাতে না পারে। এমন একটি সংবিধান রেখে যাই, এমন একটি পথনকশা রেখে যাই যেখান থেকে কেউ আর বিচ্যুত হবে না। মানুষ, প্রতিটি দেশ আমাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।